শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে অস্থিতিশীলতা ক্রমেই বেড়েই চলেছে। তবে গত ২৫ নভেম্বর নজিরবিহীন বিশৃঙ্খলা ঢাকা শহরকে গ্রাস করে ফেলেছিল। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একের পর এক সংঘর্ষ, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় ঢাকা শহর কার্যত অচল হয়ে পড়ে। ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন থেকে শুরু করে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং সারা দেশ থেকে লোক জড়ো করে এনে অহিংস গণঅভ্যুত্থান ঘটানোর মতো অপচেষ্টা নগরবাসীর জীবনে বড়সড় প্রভাব ফেলেছে। ঢাকা শহর ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে কেন? এর পেছনে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার ভূমিকা কী এবং অন্তর্বর্তী সরকার এসব অপচেষ্টা রুখে দিতে ব্যর্থ হচ্ছে কেন, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ঢাকায় প্রায় প্রতিদিন কোনো না কোনো গোষ্ঠী তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে আসছে। অনেক ক্ষেত্রেই এসব আন্দোলন স্বতঃস্ফূর্ত হলেও কিছু আন্দোলনে পতিত স্বৈরাচারের দালালদের রাজনৈতিক উদ্দেশ্য এবং পরোক্ষ উস্কানির সন্দেহ রয়েছে। ২৫ নভেম্বর সকালে ব্যাটারি চালিত রিকশার উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে রিকশা চালকেরা আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তার আগের দিন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ডেঙ্গুতে তাদের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেছিল। তাদের সাথে যাত্রাবাড়ি ও ডেমরা এলাকার আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মিলে হাসপাতালের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজেও হামলা ও ভাঙচুর করেছে। সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এই হামলার প্রতিশোধ নিতে গেলে ২৫ নভেম্বর যাত্রাবাড়ি থেকে মাতোয়াইল পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অন্যদিকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন দেশের বিভিন্ন এলাকা থেকে বাস এবং মাইক্রোবাসে করে লোক নিয়ে এসে শাহবাগে জড়ো করতে থাকে। বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে এসব লোককে ঢাকায় আনা হয়েছিল অস্থিতিশীলতা তৈরি করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের ৩ মাস পূর্তি হওয়ার পর থেকে ঢাকা শহরে অস্থিতিশীলতার মাত্রা ব্যাপক হারে বেড়ে গেছে। এমন কোনো দিন নেই যেদিন ঢাকা শহরে কোনো না কোনো আন্দোলন, বিক্ষোভ বা অস্থিরতার ঘটনা ঘটছে না। বিশেষ করে ছাত্ররা অত্যন্ত তুচ্ছ ঘটনা নিয়ে ব্যাপক অসহিষ্ণু আচরণ করে যাচ্ছে। কয়েকদিন আগে বাসে চড়াকে কেন্দ্র করে ঢাকা কলেজের সাথে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হামলা ও সংঘর্ষ হয়েছে। অন্যদিকে চা খাওয়ার সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারও আগে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাজধানী ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ করে দেয়। তারা আন্দোলন চালানোর সময় চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে নারী ও শিশুসহ কয়েকজনকে আহতও করেছে। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে জাতীয় পতাকার অবমাননার মামলায় গ্রেফতার করা হয়েছে। এর প্রেক্ষিতে সনাতনী সম্প্রদায়ের অনেকেই সহিংস আন্দোলনের ডাক দিয়েছেন। এছাড়াও সরকারি চাকরিতে ৩৫ প্রত্যাশীদের আন্দোলন, সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ বিতর্ক, প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থানসহ রাজধানীর আশেপাশের শিল্প এলাকাগুলোতে পোশাক শ্রমিকেরা প্রায়ই বিক্ষোভে নামছেন। অনেক ক্ষেত্রেই এসব সাধারণ আন্দোলনও সহিংস হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর প্রতিশোধ নিতে দেশব্যাপী এই অস্থিতিশীলতার নীল নকশা তৈরি করে যাচ্ছে। আনসার বিদ্রোহ থেকে শুরু করে সনাতনী সম্প্রদায়কে দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা তারই প্রমাণ। এছাড়া শেখ হাসিনার কূটকৌশলের বেশ কিছু বিষয় ফাঁস হওয়া ফোনালাপেও শোনা গেছে। হাসিনা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আনন্দ মিছিলের নামে যে ধরনের ষড়যন্ত্র সাজিয়েছিল তা অত্যন্ত কুরুচিপূর্ণ। শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক দর্শন যে কতটা হীন পর্যায়ের সে সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছিলেন তার একসময়কার একান্ত সহকারী মতিউর রহমান রেন্টু। মতিউর রহমান তার লেখা আমার ফাঁসি চাই বইতে ব্যক্তি শেখ হাসিনার চরিত্রের যে ধরনের বর্ণনা দিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনার ঠিক সেই ধরনের চরিত্রই বারবার উঠে আসছে। শেখ হাসিনা ভারতে বসে দিনরাত ২৪ ঘণ্টা দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে।
মাত্র কয়েকটি ফোন কল ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে, কিন্তু এর বাইরেও গোপনে যে আরও কত ষড়যন্ত্র হচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। যদিও এখনও পর্যন্ত শেখ হাসিনার প্রায় প্রতিটি ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে, তবে এখানেই সে থেমে থাকবে না। আমার ফাঁসি চাই বই থেকে জানা যায়, শেখ হাসিনার রাজনৈতিক ফায়দা হাসিলের দুটি অব্যর্থ ট্রাম্প কার্ড হল সাম্প্রদায়িক উস্কানি এবং লাশের রাজনীতি। ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্ত থেকেই সাম্প্রদায়িক উস্কানির ষড়যন্ত্র শুরু করা হলেও লাশের রাজনীতি এখনও শুরু করতে পারেনি। সাম্প্রতিক সময়ের অস্থিতিশীলতার মাধ্যমে আওয়ামী লীগ আসলে বড় রকমের হতাহতের ঘটনা ঘটাতে চাইছে, যাতে করে নিহতের লাশের উপর ভর করে তারা আবার বড় রকমের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে। তবে অন্যদিকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের শহীদদের নিয়ে তারা ব্যাপক গুজব আর অপপ্রচার শুরু করেছে। তারা বলছে মুগ্ধ নামে নাকি কেউ ছিলই না, আবু সাইদ নাকি বন্দুকের গুলিতে মারা যায়নি, এমনকি গণ-অভ্যুত্থানে মারা যাওয়াদের কেউই নাকি পুলিশের গুলিতে নিহত হয়নি। এরকম আরও বহু গুজব এবং অপপ্রচার ছড়ানোর কাজে আওয়ামী লীগ কোমর বেঁধে নেমেছে। বাংলাদেশে চলমান অস্থিরতা বৃদ্ধির পেছনে শুধু পরাজিত ফ্যাসিবাদের দোসরদের দায়ী করলেই হবে না। এর অন্যতম একটি কারণ হল অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর অক্ষমতা। জাতির পিতা বিতর্কের পর সামাজিক মাধ্যমে অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন জাতির মামা, কারণ নামে বেনামে বহু গোষ্ঠী প্রায় প্রতিদিনই ডক্টর ইউনূসের কাছে মামাবাড়ির আবদার নিয়ে হাজির হচ্ছে। বিগত ১৬ বছরে মানুষের যত দাবি দাওয়া ছিল সব এখন প্রকাশ করা হচ্ছে। এমনকি বহু মীমাংসিত বিষয় নিয়েও নতুন নতুন দাবি তুলে রাজধানী ঢাকাকে অস্থিতিশীল করা হচ্ছে। তবে সরকার এর প্রেক্ষিতে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস একজন খ্যাতিমান অর্থনীতিবিদ হলেও রাজনৈতিক অঙ্গনে তার অভিজ্ঞতা অত্যন্ত সীমিত। সেই সাথে যোগ হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিষ্ক্রিয়তা, প্রশাসনের অসহযোগিতা এবং পুলিশ বাহিনীর ভগ্নদশা। সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভনে সারা দেশ থেকে শাহবাগে এত মানুষ নিয়ে আসা হলো, কিন্তু ডিবি, এসবি, এনএসআই বা ডিজিএফআই এর মতো এতগুলো গোয়েন্দা সংস্থা তার কিছুই জানতে পারল না। সেন্ট মার্টিনের পর্যটন ব্যবসায়ী, পলিথিন কারখানার শ্রমিক কিংবা ব্যাটারি চালিত রিকশাওয়ালাদের বিকল্প উপার্জনের ব্যবস্থা না করে তাদেরকে রাস্তায় নামতে অন্তর্বর্তী সরকারই বাধ্য করেছে। সেই সাথে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতেও সরকার সর্বোচ্চ রকমের ব্যর্থ হয়েছে, যার ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে বিপ্লব পরবর্তী এই সরকারও ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে। একটি বিষয় মনে রাখতে হবে, ভবিষ্যতে যদি আওয়ামী লীগের মতো নিকৃষ্ট দল আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসে, তবে তারা নিজেদের যোগ্যতায় ফিরতে পারবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অযোগ্যতাই আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনতে পারে। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।